সদ্য বিবাহিত স্ত্রী ফুলকে নিয়ে দীপাক তার বাড়ি ফিরছিল, কিন্তু পথিমধ্যেই তার বউ বদলে যায় আর দীপাকের সাথে চলে আসে জায়া, যে তার নাম পুষ্পা বলে জানায়। আর এদিকে তো দীপাক তার বউকে খুঁজে অস্থির। সে না পেরে পুলিশের কাছেও যায়, কিন্তু তার কাছে তো তার স্ত্রীর কোনো ছবিও নেই। এখন এই অবস্থায় সে তার বউকে কি করে খুঁজে পাবে? আর তার সাথে যে মেয়েটা এসেছে সেই বাকে, কেনই বা সে তার নাম পরিচয় গোপন করছে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে, যার নাম লাপাতা লেডিজ। প্রথমেই আমাদের 2001 সালের দৃশ্য দেখানো হয়। এরপর আমরা গঙ্গাপুরের একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হলো ফুল। ফুলের বিয়ে হচ্ছে, আর ফুলের বরের নাম হলো দীপাক। তো বিয়ের সময় ফুলের মা ফুলকে একটি পুটলি দেয়, যার নাম হলো কাঞ্চা। সে ফুলকে বলে যে এটি তোমার স্বামীর মঙ্গলের জন্য, তাই এটাকে সব সময় সাবধানে রাখবে। ফুলও তখন এই জিনিসটাকে অনেক সাবধানে তার কাছে রেখে দেয়। এদিকে দীপাকের বাড়ির সবাই আগের দিনই বাড়ি চলে গেছে, কিন্তু দীপাক তার শ্বশুর বাড়িতেই রয়েছে। সে ফুলকে নিয়ে পরের দিন তাদের বাড়িতে যাবে, কারণ ফুলের বিদায়ের কিছু কার্যক্রম এখনো বাকি আছে। তো তারা সেই সব নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন দেখা যায় সব কার্যক্রম শেষ করে ফুলকে সবাই বিদায় দেয়। বিদায়ের সময় ফুলের মা ফুলের মুখ একটা বড় ঘোমটা দিয়ে ঢেকে দেয় এবং সেটি খুলতে নিষেধ করে। দীপক তখন ফুলকে তার সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখন দেখা যায় ফুলের ভাই তাদেরকে এগিয়ে দিয়ে আসে। এই দীপকের বাড়ি হলো সূর্যমুখীপুরে। সেখানে যাওয়ার জন্য আগে নদী পার হতে হয়, তারপরে বাসে করে সূর্যমুখীপুরে ট্রেন ধরতে হয়। তো দীপক আর ফুল যখন বাসে ছিল, তখন দীপক ফুলকে বলে যে তোমার সব গহনা আমার কাছে দাও, না হলে কেউ হয়তো চুরি করে নিয়ে যাবে। তখন ফুলও দীপকের কথা মতো একদম সব গহনা খুলে দীপককে দিয়ে দেয়। এরপরে তারা ওখান থেকে নেমে ট্রেনে ওঠে, কিন্তু তারা কোনো স্টেশন থেকে ট্রেন ধরে না, তারা রেল লাইনের কাছে গিয়ে সেই ট্রেনটা ধরে। এরপরে তারা যখন বগিতে আসে, তখন তারা দেখতে পায় যে সেখানে তাদের মতোই আরো একটি কাপল রয়েছে। তাদেরও সদ্যই বিয়ে হয়েছে। তো এই কাপলের বরের নাম হলো প্রদীপ আর বউয়ের নাম জায়া। তো সেখানে এত মানুষ ছিল যে ফুল আর দীপক একসাথে বসতে পারে না, শুধুমাত্র ফুলেরই বসার জায়গা হয়। তো ফুলকে বসিয়ে রেখে দীপক কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তখন প্রদীপের মা দীপককে বলে যে আরে তোমাদেরও বিয়ে হয়েছে, এখন তো দেখছি বিয়েরই মৌসুম। তো এরপরে প্রদীপের মা দীপককে জিজ্ঞেস করে যে তা বাবা, বিয়েতে কি যৌতুক পেলে, কি কি দিল মেয়ের বাড়ি থেকে তোমাকে? তখন দীপক তাকে কিছুই বলে না। তাই পাশে থাকা একটা লোক বলে যে এখন তো 10,000 টাকা আর সাইকেলের রেওয়াজ চলছে, সব বরদেরকেই এটাই যৌতুক দেওয়া হয়, আর ইনিও নিশ্চয়ই তাই পেয়েছেন। তখন দীপক তাদেরকে বলে আমার অত কিছু চাই না, তাই আমি ওসব নেইও নি। এদিকে প্রদীপের মা বলে যে কেন, আমার ছেলে তো বিয়েতে মোটর সাইকেল, 25,000 টাকা সহ আরো অনেক গহনাও পেয়েছে, আর এগুলো তো সে পাবেই। আমার ছেলে তো আর যে সে ছেলে নয়, এমন ছেলের কাছে সবাই তাদের মেয়েকে বিয়ে দিতে চাবে, আর যৌতুকে এত ভালো ভালো জিনিস দিবে, এটাই স্বাভাবিক। এরপরে সেই মহিলা দীপকের দিকে ইশারা করে আর সেই পাশের লোককে বলে যে নিশ্চয়ই এই ছেলের কোনো সমস্যা আছে, সেজন্যই হয়তো শ্বশুর বাড়ির লোক একে বেশি কিছু দেয়নি, কোনো মতে মেয়েটাকে দিয়ে দিয়েছে। দীপক কিছু না বললেও সে এই সব কথা শুনতে পায়, আর এসব শুনে সে বেশ আনকমফোর্টেবল হয়ে যায়। এরপরে দেখা যায় তারা সেখানে বসে। স্টেশন বাদেও লাইন থেকেও ট্রেন অনেক প্যাসেঞ্জার নিচ্ছিল, তাই ট্রেনে সব সময় ভিড় লেগেই ছিল। এরপরে দেখা যায় তাদের কেবিনে আরো একটা কাপল আসে। তো একটু পর দীপক একটু ওয়াশরুমে যায়, আর যাওয়ার আগে সে ফুলকে বলে যায় তুমি একটু বসো, আমি এক্ষুনি চলে আসব। তো দীপক ওয়াশরুমে গেলে ফুলদের কাছে আরো লোক এসে বসে। তো তারাও বসতে চাওয়ার ফলে সবাই তাদের সিট পরিবর্তন করে। ফুল তখন একদম জানালার পাশে গিয়ে বসে। তার পাশে ছিল প্রদীপ এবং তার পাশে তার বউ জায়া। তো কিছুক্ষণ পরই দেখা যায় দীপক ওয়াশরুম থেকে ফিরে আসে। তখন সে দেখে যে সিট অদল বদল হয়ে গেছে। প্রদীপের মা তখন তাকে বসতে বলে। তো দীপক তখন জায়ার পাশেই বসে পড়ে। এদিকে জানালার পাশে বসে থাকতে থাকতে অনেকটা ক্লান্ত হয়ে ফুল সেখানেই ঘুমিয়ে পড়ে। তো এভাবেই জার্নি করতে করতে ট্রেন একটা সময় সূর্যমুখীপুরে এসে থামে। আর ট্রেনের যাত্রী যারা সূর্যমুখীপুরে নামবে তারা বেশ তাড়াহুড়ো করতে থাকে আর হুলস্থুল করে ট্রেন থেকে নামে। দীপকও তখন তাড়াহুড়ো করেই ট্রেন থেকে নেমে পড়ে। সে তখন
জায়াকেই ফুল মনে করে তার হাত ধরে তাকে নামতে বলে। কিন্তু সে তো এটা জানতো না যে সে যার হাত ধরেছে সে তার বউ ফুল নয়, বরং প্রদীপের বউ জায়া। জায়াও তখন কোনো কিছুই বলে না, চুপচাপ তার সাথে সাথেই চলে যেতে লাগে। যাই হোক, তো এরপর দেখা যায় দীপক বাসে করে জায়াকে তার বাড়ি নিয়ে আসতে থাকে। তো বাড়িতে তখন দীপকের বন্ধুরা তাকে স্বাগত জানার জন্য রেডি হয়েছিল। হাজার হোক বন্ধুর বিয়ে বলে কথা, তারা সবাই মিলে অনেক আনন্দ করবে সেজন্যই দাঁড়িয়েছিল। সবাই আসলে দীপকের আসার অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। যাই হোক, তো এখানে দীপকের এক ফ্রেন্ড বলে যে আমার তো খুবই টেনশন হচ্ছে, পরের মাসে বিয়ে, তো দীপক এলে দেখি ওর কাছ থেকে একটু টিপস নিয়ে নেব যে বিয়ের পরে কি কি করতে হয়। তো এরপরে দীপক বাড়িতে আসে, সবাই তো তাকে দেখে অনেক খুশি হয় এবং ঢোল তবলা বাজিয়ে তাদের স্বাগত জানাতে লাগে। বাড়ির বাচ্চারাও তখন অনেক আনন্দ করছিল, তারা দীপককে দেখে তাকে জড়িয়ে ধরে। দীপকের পুরো পরিবার এখন অনেক খুশি ছিল, কারণ বাড়িতে নতুন বউ এসেছে। এটা তো একটা খুশির সময়। তো দীপকও তখন সবার কাছ থেকে আশীর্বাদ নেয়। এরপর দেখা যায় দীপকের মা বরণ ডালা নিয়ে আসে তাদের সামনে, দীপক এবং দীপকের বউকে বরণ করার জন্য। তো এই সময় দীপকের মা তার নতুন বৌমাকে ঘোমটা খোলার জন্য বলে। সে বলতে থাকে, বৌমা ঘোমটাটা খুলে ফেলো, এখানে তো আমরা সবাই বাড়ির লোকই আছি, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় নতুন বউ ঘোমটাটা খুলতে একটু ইতস্তত বোধ করে। তখন দেখা যায় সবাই মিলে তাকে বলতে থাকে, এভাবে লজ্জা পেতে হবে না, এই বাড়িতে সবাই আপন লোক, এদের সামনে ঘোমটা খুললে কোনোই অসুবিধে নেই। তো নতুন বউ তখন না চাইতেও ঘোমটাটা খোলে। আর এই বউকে দেখে তো সবার চক্ষু চড়ক গাছ, কারণ এই মেয়ে তো দীপকের বউ না, এটা দীপক কাকে নিয়ে এসেছে। সবাই তো অনেক অবাক হয়ে যায় যে কোন মেয়েকে দেখলো আর কোন মেয়ে তাদের বাড়িতে চলে আসলো। তাই তারা জিজ্ঞেস করতে থাকে, এই মেয়েটাকে, এই মেয়ে তো দীপকের বউ নয়। বাড়ির বাচ্চারাও তখন চিল্লা পাল্লা করতে থাকে আর বলে যে বউ বদলে গেছে। তখন বাড়ির সবাই বাচ্চাদেরকে থামতে বলে আর এত চিৎকার চেঁচামেচি করতে মানা করে। দীপক তো তখনও বুঝতে পারে না যে কি হচ্ছে এসব, সে একদমই থ হয়ে যায়। সে ফুল মনে করে অন্য কাউকে নিয়ে চলে এসেছে, এটা সে মানতেই পারে না। দীপকের বাবা তখন তাকে বলে যে বাপের জন্মে এমন কথা শুনিনি, মানুষের ছাতা বদলে যায়, সাইকেল বদলে যায়, আর তোর বউ বদলে গেছে, একটুও টের পাসনি, এটা কেমন কথা। দীপক তখন বলে যে ট্রেনে আসলে আরো 2-3 জন দম্পতি ছিল, তাই কনফিউশন হয়ে গেছে। তাও সবাই দীপককেই বকাবকি করে যে নিজের বউকেও চিনতে পারলি না। এরপরে সবাই জায়াকে জিজ্ঞেস করে যে আর তুমি এখানে কিভাবে চলে এসেছো, তুমিও কি তোমার স্বামীকে চিনতে পারোনি? এ কেমন অদ্ভুত ব্যাপার। তখন জায়া বলে যে আমার স্বামীকে তো আমি চিনি, কিন্তু এই চটের বস্তার মতো ঘোমটা দিয়ে তো কিছুই দেখা যায় না, শুধু স্বামীর জুতো ছাড়া। তো দীপকের দাদি তখন তাকে বলে যে তাহলে স্বামীর জুতোই চিনে নিতিস, নিজের স্বামীকে রেখে অন্যজনের স্বামীর হাত ধরে চলে আসলি। তখন জায়া বলে যে আমি কি করতাম, কিভাবে চিনতাম, স্বামীও নতুন আর জুতাও তো নতুন, কিভাবে চিনব বলুন। দীপক তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে তো নিজের মাথায় চাপড়াতে থাকে যে সে কোন ভুল করে বসলো। সে তো এই মেয়েকে নিয়ে চলে এসেছে, তাহলে এখন ফুলের কি অবস্থা, সে কোথায় আছে, কি করছে, এইসব ভেবেই দীপক অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন জায়া তাদেরকে বলে যে আমি তো এখানে চলে এসেছি, আর যে ট্রেনে আছে সে তো এখনো মাথায় ঘোমটা দিয়েই আছে, আর সে তো জানেও না যে তার স্বামী তাকে ফেলে এসেছে। দীপক তখন পাগল হয়ে যায় আর সেই সময়ই তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তার বউকে খুঁজে বের করার জন্য। সে সোজা চলে যায় স্টেশনে ফুলকে খুঁজতে। সে এদিক ওদিক সব দিকে ফুলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে দীপকের বন্ধু তখন জায়াকে বলে যে তোমার বড় হয়তো তোমাকে খুঁজছে, তাই না? তাহলে তুমিও আমাদের সাথে চলো, দেখা যাক তোমার বরকে খুঁজে পাওয়া যায় কিনা। তখন দীপকের বাবা দীপকের বন্ধুকে বকা দেয় আর বলে যে এখন এত রাতে এই মেয়েকে সাইকেলে করে নিয়ে যাবে, না না, এ খুবই খারাপ দেখায়। তো এরপরে দীপকের বাবা জায়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি বলো তো? তখন জায়া বলে যে তার নাম পুষ্পা রানী। সে তার নাম ইচ্ছে করেই ভুলভাল বলে, কিন্তু সে কেন তার এমন নাম বলে তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর দেখা যায় দীপকের বাবা আবারও প্রশ্ন করে
যে তোমার স্বামীর নাম কি? তখন দীপাকের মা দীপাকের বাবাকে বলে যে কেউ আবার তার স্বামীর নাম মুখে নেয় নাকি? এ কেমন কথা জিজ্ঞেস করছো তুমি? তখন জায়া সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, পঙ্কজ, আমার স্বামীর নাম পঙ্কজ। এই শুনে তো দীপাকের বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ তো তাদের স্বামীর নাম মুখেও নেয় না। আর এই মেয়ে নতুন বিয়ে করার পরপরই তার স্বামীর নাম ধরে ডাকছে। যাই হোক, তো এরপর তারা জায়াকে জিজ্ঞেস করে যে তোমার বাপের বাড়ি কোথায়, সেটা বলতে পারবে? জায়া তখন তাদেরকে বলে যে আমার বাপের বাড়ি সামবেলা। জায়া এই কথাটাও মিথ্যা বলে। তার এই সব মিথ্যার পেছনের আসল রহস্য কি, সেটা আমরা আরো পরে জানতে পারবো। যাই হোক, তো এরপরে তারা জায়ার কাছ থেকে তার বাড়ির নাম্বার নেয়, যাতে তারা অন্তত সেখানে ফোন করে জায়ার খবরটা দিতে পারে। এদিকে ফুলের ট্রেন স্টেশনে এসে থামে। তখন ফুলের ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে উঠে সে দীপাককে এদিক ওদিক খুঁজতে লাগে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। দীপাককে না পেয়ে সে অনেক ঘাবড়ে যায়। একা একটা মেয়ে কোথায় যাবে, কি করবে? এদিকে প্রদীপ আর তার বাড়ির লোকও তো জায়াকেই খুঁজে যাচ্ছিল, কারণ তারাও স্টেশনে নেমে দেখে যে জায়া তাদের সাথে নেই। প্রদীপ তখন ফুলকে জায়া মনে করে তাকে ডাক দেয়, কিন্তু তার কাছে গিয়ে দেখে যে এই মেয়ে তো তার বউ নয়, সে তো অন্য কেউ। তখন প্রদীপ ফুলকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গেছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? আমাকে বলো, আমি সাহায্য করছি। তখন ফুল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর প্রদীপের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে সে একদমই সুবিধার না। এদিকে নতুন জায়গায় অপরিচিত মানুষের মধ্যে একদমই একা হয়ে পড়ে ফুল, আর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। এদিকে প্রদীপ জায়াকে খুঁজে না পেয়ে তার মায়ের কাছে আসে। সেখানে এসে প্রদীপ তার মাকে বলে যে জায়াকে তো অনেক খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। তখন তার মা বলে যে ওর কাছে তো অনেক গহনা আছে, সেগুলো আগে কেন খুলে তোর কাছে রাখলি না? কেন বল, খুলে নিলেই তো ভালো হতো, আমরা অনেক টাকার মালিক হতে পারতাম। আর ওর কাছে তো ফোনও ছিল, সেটাও তুই রাখলি না। ওগুলো আমাদের কাছে থাকলে আর ওকে নিয়ে চিন্তা করতে হতো না। প্রদীপ এবং তার ফ্যামিলির আসলে জায়াকে নিয়ে কোনো চিন্তাই নেই, তারা তো আছে শুধু জায়ার গহনার চিন্তায়। এখানেই বোঝা যায় যে তাদের মন মানসিকতা কতটা নিচু আর কতটা লোভী এই পরিবার। এরপরে দেখা যায় প্রদীপের বাড়ির লোক বাসায় চলে যেতে লাগে। তখন প্রদীপের বন্ধুরা প্রদীপকে জিজ্ঞেস করে যে এখন কি করবি তাহলে? তখন প্রদীপ বলে, কি আর করব, যাই থানায় একটা কমপ্লেন জানিয়ে আসবো, আর কি করার আছে। বিয়েতে পাওয়া 25,000 টাকা আর মোটরসাইকেল তো এখনো আমাদের কাছেই আছে, সেগুলো তো পেয়েই গেছি, আর বউ না পেলেও সমস্যা নেই। এই বলে হাসতে হাসতে তারা বাসায় যেতে লাগে। মানুষ কতটা খারাপ হলে এমন কথা বলতে পারে নিজের বউকে নিয়ে, বলুন তো? তো এদিকে দেখা যায় সূর্যমুখীপুর স্টেশনে দীপক ফুলকেই খুঁজতে লাগে। সেখানে পুরো স্টেশন সে ফুলকেই খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সে ফুলের জন্য তখন অনেক চিন্তা করতে থাকে যে না জানি মেয়েটা কেমন আছে। তো ফুলকে এত খোঁজার পরও না পেয়ে সে অনেক দুঃখ পায়। এরপরে আমাদের জায়াকে দেখানো হয় সে রাতের অন্ধকারে তার ঘর থেকে বের হয়। সে যখন বের হচ্ছিল তখন দীপকের দাদা চিৎকার করে ওঠে আর বলে যে সবাই জেগে ওঠো। তো হুট করে রাতের বেলায় এই কথা শুনে জায়াও একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে দেখে যে দীপকের দাদা তো আসলে ঘুমাচ্ছে, আর সে ঘুমিয়ে ঘুমিয়েই চিৎকার করছিল এতক্ষণ। এরপরে জায়া তার মোবাইল ফোন বের করে, তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে তা পুড়িয়ে দেয়। এর পরের দিন সকালে দেখা যায় আমাদের ফুলকে দেখানো হয় সে সারা রাত স্টেশনের বাথরুমে ছিল। তো সে যখন হাত মুখ ধুচ্ছিল তখন তার চোখ দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে সে সারাটা রাত কান্না করেছে। যাই হোক, এরপর সে তার চোখে মুখে বেশি করে পানি দিয়ে ফ্রেশ হয়, তারপরে বাইরে বেরিয়ে আসে আর আবারও তার স্বামীকে খুঁজতে থাকে। তখনই সে একটি ভিখারিকে দেখতে পায় যার নাম হলো বিট্টু। তো বিট্টু দেখা যায় তার দিকেই আসতে থাকে, আর এটা দেখে ফুল অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে দৌড়াতে থাকে সেখান থেকে। তখনই সেখানে ছোটু আসে আর বিট্টুকে থামতে বলে। ছোটু তখন ফুলকে এভাবে ভয় পেতে নিষেধ করে আর তাকে বলে যে বিট্টুকে দেখে যেমনটা মনে হয় আসলে সে তেমন নয়, সে অনেক ভালো,
সে তোমার কোনো ক্ষতিই করবে না। এরপরে ছোট ফুলকে জিজ্ঞেস করে যে তুমি কি হারিয়ে গেছো? তখন ফুল তাকে জানায়, হ্যাঁ আমি হারিয়ে গেছি, আমি আমার স্বামীকেও খুঁজে পাচ্ছি না, তার কাছে যেতেও পারছি না। তো এইসব শুনে ছোট ফুলকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ি খুঁজে দিতে সাহায্য করব। এরপরে ছোট ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার তখন তার নাম জিজ্ঞেস করে, তো সেই সময় ফুল তার নাম বলে। এরপরে স্টেশন মাস্টার ফুলের স্বামীর নাম জানতে চায়। ফুল তখন তার স্বামীর নাম বলে না, কারণ স্বামীর নাম যে মুখে আনতে নেই। তো স্টেশন মাস্টার এই সবে বেশ বিরক্ত হয় আর ফুলকে বলে যে তুমি তোমার স্বামীর নাম না বললে আমরা তাকে কিভাবে খুঁজবো, এটা তো একটু বুঝবে। তখন ফুল তার হাত দেখায়, তার হাতে মেহেদি দিয়ে তার স্বামীর নাম লেখা ছিল। তখন স্টেশন মাস্টার ফুলের স্বামীর নাম লিখে নেয়। এরপরে স্টেশন মাস্টার ফুলকে জিজ্ঞেস করে যে তোমার গ্রামের নাম কি, সেটা তো অন্তত বলো। ফুল বলে গঙ্গাপুর। স্টেশন মাস্টার তখন জানায় যে এখানে প্রত্যেক জেলায় জেলায় তো গঙ্গাপুর আছে, তাহলে আমি বুঝবো কি করে তুমি কোন গঙ্গাপুরের মেয়ে, আর তুমি কোন স্টেশন থেকে ট্রেন ধরেছিলে সেটা তো অন্তত বলতে পারবে। ফুল বলে যে আমরা তো কোনো স্টেশন থেকে নয়, আমাদের ক্ষেতের মধ্য দিয়ে ট্রেন যায়, সেখান থেকেই ট্রেন ধরেছি। তখন স্টেশন মাস্টার ফুলকে আশেপাশের কিছু গ্রামের নাম বলে যাতে ফুল তার শ্বশুর বাড়ি খুঁজে পায়, কিন্তু ফুল তার শ্বশুর বাড়ির গ্রামের নাম মনেই করতে পারছিল না। সে স্টেশন মাস্টারকে বলে যে তার শ্বশুর বাড়ির গ্রামের নাম কোনো ফুলের সাথে মিল আছে। তখন স্টেশন মাস্টার আরো বিরক্ত হয়ে যায় আর ছোটকে বলে যে আমি একে কোনো সাহায্য করতে পারবো না, তুমি একে নিয়ে পুলিশ স্টেশনে যাও। এরপরে দেখা যায় ছোট আর ফুল সেখান থেকে চলে যায়। তখন আমাদের দীপাকের বাড়ি দেখানো হয়। দেখা যায় দীপাকের মা তাদের সিন্ধুকে কিছু টাকা রাখছিল। তখনই দেখা যায় তার পেছনে জায়া চলে আসে। দীপাকের মা তখন হঠাৎ করেই তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন জায়া দীপাকের মাকে তার শাড়ি এবং গহনাগুলো দেয় এবং এগুলোকে তাদের সিন্ধুকের মধ্যেই রেখে দিতে বলে। দীপাকের মা তখন সেগুলো নিয়ে সিন্ধুকে রেখে দেয়। এদিকে দীপাকের বাবা জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? দীপক তখন তাকে বলে যে সে পুলিশ স্টেশনে যাচ্ছে ফুলের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখতে। তখন দীপকের বাবা দীপককে ভালো জামা কাপড় পরে যেতে নিষেধ করে। এরপরে দীপক তার জামা কাপড় চেঞ্জ করে নেয়। তখনই জায়া সেখানে আসে। তো দীপক তখন জায়াকে বলে যে আপনিও তো হারিয়ে গেছেন, আপনিও আমার সাথে তাহলে পুলিশ স্টেশনে চলুন, তাহলে হয়তো আপনার পরিবারের কাউকে খুঁজে পেতে সুবিধা হবে। তখন জায়া তাকে বলে যে না না, আমার পুলিশ স্টেশনে যেতে ভয় লাগে, আমি যাচ্ছি না। তাই দীপক তখন তার বন্ধুদের নিয়েই পুলিশ স্টেশনে আসে। এখানের পুলিশ অফিসারের নাম হলো মনোহর বাবু। সে একজন খুবই করাপ্ট পুলিশ অফিসার। সে ঘুষ ছাড়া কোনো কাজই করে না। তো দীপক যখন থানায় আসে তখন সে দেখে যে থানায় একজন গ্রেফতার হয়েছে কারো সাথে মারামারি করার জন্য। তখন পুলিশ অফিসার মনোহর বাবু সেই ছেলের মায়ের কাছ থেকে ঘুষ নেয় আর ওই ছেলেকে ছেড়ে দেয়। তো এরপরে দেখা যায় দীপক তার কমপ্লেন নিয়ে মনোহর বাবুর কাছে আসে। মনোহর বাবু তখন তাকে প্রশ্ন করে যে কি হয়েছে, কি সমস্যা, বলে ফেলুন। তখন দীপক তাকে বলে যে আমার তো বউ হারিয়ে গেছে, এখন আমি কি করব? এই কথা শুনে পুলিশ অফিসার মনোহর বাবু আর কনস্টেবল দুজনেই হেসে ওঠে। তারা তো বিশ্বাসই করতে পারে না এমনও আবার কোনো কেস হয় নাকি। মনোহর বাবু তখন তাকে জিজ্ঞেস করে যে এটা তুই কিভাবে করলি রে? আমি তো 10 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই পারছি না, আমার বউকে কোনোভাবেই ঘাট থেকে নামাতে পারছি না। যাই হোক, এখন বল কাহিনী কি? তখন দীপক তাকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে স্টেশন থেকে সে তার বউ মনে করে অন্য কারো বউকে তার সাথে নিয়ে চলে এসেছে। মনোহর বাবু তখন তাকে জিজ্ঞেস করে যাকে নিয়ে এসেছো তাকেও তো তার বাড়ির লোক খুঁজছে তাই না, তাই তাকেও এরপরে সাথে নিয়ে আসবে, ঠিক আছে? দীপক তখন বলে ঠিক আছে, তবে সে বারবারই বেশি করে রিকোয়েস্ট করতে থাকে যেন তারা তার বউকে খুঁজে আনে। পুলিশ অফিসার মনোহর বাবু তখন তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার বউকে খুঁজে দিব, কিন্তু এর জন্য 15,000 টাকা লাগবে, সেটা নিয়ে আসো, তারপর দেখছি কি করা যায়। দীপক তখন তাকে মাত্র 5,000 টাকা দেয়। এটা দেখে পুলিশ অফিসার মোটেও খুশি হয় না। তখন দীপকের বন্ধু গুঞ্জন বলে যে আমরা এমএলএ সাহেবের পরিচিত লোক,
আপনি চাইলে তার সাথে কথা বলিয়ে দিতে পারি। তো এমএলএ সাহেবের লোক হওয়াতে মনোহর বাবু তাদের থেকে আর বাকি টাকা নেয় না। সে চুপচাপ এই 5,000 টাকাতেই কাজ করে দিতে চায়। তো পুলিশ অফিসার তখন দীপককে তার বউয়ের ছবি দেখাতে বলে। তখন দীপক তার বউয়ের ছবি বের করে আর বলে যে এই তো, এটাই তার কাছে আছে। আর বিয়ের সময় তারা এই একটা ছবিই তুলেছিল। তো এই ছবিতে দীপক আর ফুল ছিল, কিন্তু ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢাকা। তাই ছবি দেখে মনোহর বাবু আবারও হাসতে থাকে। সে দীপককে বলে যে এই ছবি দিয়ে আমি তোমার বউকে কিভাবে খুঁজবো? ছবিতে তো তোমার বউয়ের চেহারাই দেখা যাচ্ছে না। এ কেমন ছবি এনেছো তুমি? দীপক বলে আমার কাছে তো এই ছবিটিই আছে, এছাড়া আর কোনো ছবিই নেই। তখন পুলিশ অফিসার বলে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, এখন তোমরা আসতে পারো। তো এরপরে দীপক আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। তখন কনস্টেবল দুবে মনোহর বাবুকে বলে যে এরা তো অন্য কাউকে সাথে নিয়ে এসেছে, তাহলে চলুন এদের উপর কিডন্যাপিং এর কেস দিয়ে দেই, তাহলে এদের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। তখন মনোহর বাবু কনস্টেবল দুবেকে বলে যে এদের কাপড় চোপড় দেখে মনে হয় এরা একদম সিল মারা গরিব, এদের কাছ থেকে আর কি টাকা নেব, কিন্তু আমাদের ওই মেয়ের উপর নজর রাখতে হবে যাকে এরা সাথে করে নিয়ে এসেছে। ওর কাছ থেকে আমরা ভালো টাকা আদায় করতে পারবো, কারণ সেও যেহেতু নতুন বউ, তাই তার কাছেও অনেক গয়না রয়েছে, দরকার হলে সেখান থেকেই ভাগ যাবো। যাই হোক, এরপরে ফুলকে দেখানো হয় ছোটু তাকে মাঞ্জু মাসির দোকানে নিয়ে আসে। এই ট্রেন স্টেশনেই মাঞ্জু মাসির একটা খাবারের দোকান ছিল, ছোটু সেই দোকানেই কাজ করত। তো মাঞ্জু মাসি ছোটুকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কে রে, কোত্থেকে ধরে আনলি? তখন ছোটু বলে যে এর নাম ফুল, সে বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল, কিন্তু মাঝপথেই হারিয়ে গেছে, আর সে তার শ্বশুর বাড়ির নামটাও বলতে পারছে না। মাঞ্জু মাসি তখন ফুলকে কিছু খেতে দেয়। এরপর সে জিজ্ঞেস করে যে তোমার শ্বশুর বাড়ি কোথায়, তোমার কি মনে নেই? তখন ছোটু বলে যে এটাই তো আসল সমস্যা, সে তার শ্বশুর বাড়ি চেনেই না। তার শ্বশুর বাড়ির যেই গ্রামে, সেই গ্রামের নাম নাকি কোনো এক ফুলের নামে। মাঞ্জু মাসি তখন ফুলকে বলে তুমি তো তোমার শ্বশুর বাড়ি খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার বাপের বাড়ি কেন চলে যাচ্ছ না? তখন ফুল বলে যে স্বামীকে ছাড়া বাপের বাড়ি গেলে সবাই অপমান করবে, আর ভদ্র ঘরের মেয়েরা কখনো স্বামী ছাড়া বাপের বাড়ি যায় না। এখন আমি যদি একা একা যাই তাহলে সবাই বলবে যে আমারই হয়তো কোনো দোষ আছে, সেজন্যই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। তখন মাঞ্জু মাসি তাকে বলে যে আগে তো তুই তোর বাড়ি পৌঁছা, তারপর অন্যদের কথা চিন্তা করবি। কিন্তু ফুল তো কোনোভাবেই যেতে চায় না, সে বিশ্বাস করে যে তার স্বামী তাকে নিশ্চয়ই নিতে আসবে। এই শুনে মাঞ্জু মাসি ফুলকে বলে যে ফ্রড মানে কি জানিস? আমাদের দেশে বছরের পর বছর ধরে এটাই চলছে। তোর স্বামী তো গহনাগুলো নিয়ে তোকে একা ফেলে পালিয়েছে, সে আর ফিরে আসবে না। ফুল তখন মাঞ্জু মাসিকে বলে যে আমার স্বামী মোটেও এমন নয়, দেখবে সে ঠিকই একদিন আমাকে নিতে আসবে। তখন মাঞ্জু মাসি ছোটুকে বলে যে এই একে এখান থেকে নিয়ে যা তো, আমি কোনো ধর্মশালা খুলে বসিনি যে এভাবে মানুষকে আশ্রয় দিব। তো এরপর দৃশ্য চলে যায় প্রদীপের কাছে। সে পুলিশ স্টেশনে আসে। তো সেখানকার অফিসার তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন প্রদীপ জানায় যে আমার একটি রিপোর্ট লেখাতে হবে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ রিপোর্ট তো লেখাবে, তো কিসের রিপোর্ট? তখন প্রদীপ পুলিশ অফিসারকে বলে যে আমার বউ হারিয়ে গেছে, সেই রিপোর্ট। এই শুনে তো পুলিশ অফিসার হাসতে লাগে এবং একটু পরে তার রিপোর্ট লেখে। এরপরে আমরা দীপককে দেখতে পাই। সে বাড়ি আসার পর তার মা তাকে বলে যে পুষ্পা অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে, আর এখনো সে ফিরে আসেনি। কোথায় গেল এই মেয়েটা একা একা, কে জানে। এই শুনে তো দীপকও অনেক চিন্তায় পড়ে যায়, কারণ একে তো সে তার বউকে পাচ্ছে না, এখন অন্যের বউকে নিয়ে এসে তাকেও যদি হারিয়ে ফেলতে হয় তাহলে তো খুবই বিপদের কথা। সে তো চেয়েছিল পুষ্পাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিবে, এখন তাকে পাওয়া যাচ্ছে না শুনে সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে পুলিশ অফিসারকে তার কথা বলে এসেছে। এখন তাকে না পাওয়া গেলে তো সব দোষ তাদের উপরে এসেই পড়বে, তাও খামোখা। তো তখনই দেখা যায় জায়া তাদের বাড়িতে ফিরে আসে, আর তাকে দেখে দীপকের মা এবং বাকি সবাই একটু চিন্তামুক্ত হয়। দীপকের মা তখন জায়াকে জিজ্ঞেস করে যে কি হলো, কোথায় গিয়েছিলে তুমি, এত সময় ধরে কি করছিলে? তখন জায়া তাকে বলে যে কেন, আমি তো আগেই বলে গিয়েছি যে আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সেটাই করছিলাম। দীপকের মা তখন জিজ্ঞেস করে তুমি পুজো করছিলে, 5 ঘন্টা ধরে পুজো করছিলে? জায়া তখন উত্তর দেয়
যে গ্রামে আমি নতুন, তো তাই এই গ্রামটাও ঘুরে দেখছিলাম, এই জন্যই এত দেরি হয়েছে। যাই হোক, তো এরপরে দীপকের বাবা দীপককে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর, পুলিশ স্টেশনে গেলি, কি বলল পুলিশ? তখন দীপক তাকে বলে যে পুলিশ স্টেশনের রিপোর্ট লিখিয়ে এসেছি, তারা এখন খুঁজে দেখবে। দীপক এরপর ফুলের জন্য অনেক চিন্তা করছিল। সে আসলে ফুলকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই ফুলের জন্য তার খুব কষ্ট হচ্ছিল। সে এখন ফুলের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করছিল আর নিজে নিজেই অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে পুলিশ অফিসার মনোহরের কাছে একটি ফ্যাক্স আসে পাটিয়ালা থেকে। প্রদীপ তার বউয়ের মিসিং রিপোর্ট লিখিয়েছে আর সেটাই আসে মনোহরের কাছে। মনোহর তখন ট্রেন আর তারিখ মিলিয়ে দেখে যে সেই ট্রেন থেকেই তো ফুল মিসিং হয়েছে আর পুষ্পাকে পাওয়া গেছে, কিন্তু এখানে তো জায়া নামের একটা মেয়ের মিসিং রিপোর্ট এসেছে। তখন সে এই ব্যাপারটা সেই থানার অফিসারকে জানিয়ে দেয়। মনোহর তখন ওই থানার পুলিশ অফিসারের কাছ থেকে জায়ার ছবি চায়। তো ওই পুলিশ অফিসার তখন তাকে বলে যে আমরা তাদের কাছ থেকে ছবি চেয়েছি, ছবি পেয়ে গেলেই আপনাকে পাঠিয়ে দেব। এরপরে আমরা জায়াকে দেখতে পাই। সে রাতের বেলায় আবারও লুকিয়ে লুকিয়ে বাইরে আসে আর বাইরে এসেই সে তার ফোনে একটা নতুন সিম কার্ড লাগায়। এদিকে আমরা ফুলকে দেখতে পাই। ছোট তাকে তার বাড়িতে নিয়ে এসেছে, সেখানে সে আর বিট্টু একসাথে থাকে। তো ছোট ফুলকে বলে যে আজকে তুমি আমাদের সাথেই থাকো। তো ফুলের তো আর যাওয়ার জায়গা নেই, তাই সে বাধ্য হয়েই এদের সাথে থাকতে রাজি হয়। আর ফুল তখন এটাও দেখে যে বিট্টু আসলে খোঁড়া না, তার পা আছে এবং সে হাঁটতেও পারে। তো ফুল এটা দেখে বেশ অবাক হয়ে যায়। তখন ছোট তাকে বলে যে বিট্টু আসলে খোঁড়া নয়, সে অনেক জোরে দৌড়াতে পারে। ছোট আরো বলে যে এই শহরে রুটি রুজির জন্য আমাদের অনেক কিছুই করতে হয়, তাই বিট্টুও বাধ্য হয়ে খোঁড়া হওয়ার অভিনয় করে। যাই হোক, তো এরপর সে ফুলকে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো ফুলও সেখানে তাদের সাথেই ঘুমিয়ে পড়ে। ফুলের আসলে সেখানে ঘুমাতে একটু কেমন কেমন লাগছিল। আসলে এরকম অচেনা কারো সাথে একই বাড়িতে আশ্রয় নেওয়াটা যে কারো কাছেই একটু অস্বস্তির ব্যাপার, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। তাই সে কোনো মতে এখানে একটা রাত থেকে নেয়। পরের দিন ছোট ফুলকে নিয়ে আবারও মাঞ্জু মাসির দোকানে আসে। সেখানে মাঞ্জু মাসি ফুলকে খেতে দেয় আর এরপর সে ফুলকে তার কাজে সাহায্য করতে বলে। তাই ফুল মাঞ্জু মাসিকে তার কাজে সাহায্য করতে থাকে। তবে তখনও সে তার বিয়ের লাল শাড়িটাই পরেছিল। তো মাঞ্জু মাসি তাকে বলে, কি রে, এই শাড়ি খুলবি না? তখন ফুল জানায়, না, যদি আমার স্বামী আমাকে নিতে আসে তখন সে আমার এই শাড়ি দেখেই চিনতে পারবে, তাই আমি এটা খুলবো না। তো এরপরে আবার দীপকের বাড়ি দেখানো হয়। সেখানে জায়া দীপকের মাকে জিজ্ঞেস করে যে দাদা চোখ খোলা রেখে কেন ঘুমায়? তখন দীপকের মা তাকে বলে যে বাবা আসলে শহরে 30 বছর ওয়াচম্যানের কাজ করত, সেই জন্য সে এখন এভাবেই ঘুমিয়ে থাকে। এই শুনে তারা দুজনেই হাসতে লাগে। তো দীপকের মা এবং জায়ার মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তারপরে জায়া দীপকের ভাবি পুনামের সাথেও কথা বলে। পুনামের স্বামীও শহরে ওয়াচম্যানেরই কাজ করতে গেছে। পুনাম প্রথমে জায়ার সাথে কথা বলে না, সে ইশারায় জায়ার কথার উত্তর দিতে থাকে। তখন জায়া তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বোবা, কথা বলতে পারো না? তখন পুনাম তাকে বলে যে না, আমি কথা বলতে পারি। তো জায়া তখন তাকে জিজ্ঞেস করে তাহলে কেন তুমি কথা বলো না, এমন চুপচাপ থাকো কেন? পুনাম তখন তাকে বলে যে স্বামী চলে যাওয়ার পরে আর আমি কার সাথে কথা বলবো, তাই আমি এমন চুপচাপই থাকতাম। এরপরে পুনামের ছেলে বাবলুর বলা একটা কথার জন্য জায়ার মনে পড়ে যে তার হাতে তো তার নাম লেখা আছে আর সে তো সবাইকে তার মিথ্যা নাম বলেছে। যদি কেউ দেখে ফেলে তাহলে তো সে বিপদে পড়বে, তাই সে তার হাতে লেখা জায়া নামের একটি অক্ষর পাল্টে ফেলে। এরপরে দীপক জায়াকে পুলিশ অফিসার মনোহর বাবুর কাছে নিয়ে আসে। সেখানে মনোহর বাবু জায়ার নাম, ঠিকানা সবকিছু জিজ্ঞেস করে, কিন্তু জায়া তার কথার সব মিথ্যে উত্তর দেয়। এক পর্যায়ে মনোহর বাবু তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনার শরীরে কি কোনো বিশেষ দাগ বা চিহ্ন আছে যার মাধ্যমে আপনাকে চেনা যাবে? তখন জায়া তার হাতে লেখা শ্রেয়া নামটা দেখায়, যেখানে আগেও জায়া লেখা ছিল আর একটা অক্ষর পাল্টে সেটাকে সে শ্রেয়া বানিয়ে ফেলেছে। তখন মনোহর বাবু তাকে জিজ্ঞেস করে যে আপনার নাম তো পুষ্পা, কিন্তু হাতে শ্রেয়া নাম কেন লেখা আছে? তখন জায়া তাকে বলে যে ছোটবেলায় তার দাদু তাকে শ্রেয়া নামে ডাকতো, তাই সে এই নামটাই লিখে রেখেছে। মনোহর বাবু তখন জায়ার ছবি তুলতে চায়। জায়া তখন ঘোমটা ছাড়া
ছবি তুলতে রাজি হয় না। তখন মনোহর বাবু জায়াকে ছবি তোলার জন্য জোর করতে পারে না, কারণ তাদের গ্রামের মেয়েরা এভাবেই থাকে, আর এই ঘোমটা দিয়ে থাকাটা তাদের জন্য একটা সম্মানের ব্যাপার। সেই ঘোমটা তো সে তুলে ফেলতে বলতে পারে না। আর তখন সে তার একটা টিপসই নিয়েই তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু তার জায়ার উপর অনেক সন্দেহ হয়। সে এটাও খেয়াল করে যে জায়া নামের একটি অক্ষর পাল্টে দিলেই সেটা শ্রেয়া হয়ে যায়। তো এরপরে আমরা ফুলকে দেখতে পাই। মাঞ্জু মাসি তাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে মাঞ্জু মাসি একাই থাকে। ফুল তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার একা থাকতে ভয় লাগে না? তুমি কিভাবে থাকো এখানে? তখন মাঞ্জু মাসি তাকে বলে যে প্রথম একা থাকতে সবারই ভয় লাগে, কিন্তু সে যখন একা একা থাকাটা শিখে যায় তখন একা থাকার আসল মজাটা বোঝা যায়। আসলে তার স্বামী তাকে অনেক বেশি অত্যাচার করত, তাই সে তার স্বামীকে রেখে একা একাই জীবনযাপন করা শুরু করেছে। আর যে ইনকাম সে করে তা দিয়ে তার একার ভালোই চলে যায়, আর এভাবেই সে এখন অনেক ভালো আছে। যাই হোক, এরপরে মাঞ্জু মাসি তাকে রুটি বানাতে বলে তাদের দুজনের খাওয়ার জন্য। এর পরের দিন ফুল মাঞ্জু মাসিকে বলে যে সে একটি মিষ্টি বানাতে চায়, আর এই মিষ্টি বানিয়ে সে তার দোকানে সেল করতে চায়। তখন মাঞ্জু মাসি তাকে সেটা বানাতে বলে। তো দোকানের প্রথম মিষ্টি হওয়ায় মাঞ্জু মাসি সবাইকে 1 চামচ করে ফ্রিতে খেতে দেয়, যাতে সবাই জানতে পারে যে এই মিষ্টির স্বাদ কেমন হয়েছে। তখন সবাই সেই মিষ্টি খেয়ে তৃপ্তি পায়, আর সবাই এর অনেক প্রশংসা করে। এদিকে মনোহর বাবু জায়ার উপর নজর রাখছিল, আর জায়ার ছবি তোলার চেষ্টাও করছিল, কিন্তু জায়া মুখে ঘোমটা দিয়ে থাকায় সে ভালোভাবে একটি ছবিও তুলতে পারে না, তাই তার অনেক মেজাজ গরম হয়। তো তারপর তারা দেখতে পায় জায়া তার কিছু গহনা বিক্রি করে সেখান থেকে 25,000 টাকা একজনকে মানি অর্ডারে পাঠিয়ে দেয়। এরপরে জায়া দীপকদের ধান ক্ষেত দেখছিল। তখন সেখানে গুঞ্জন আসে জায়ার সাথে কথা বলতে, যে দীপকের অনেক ভালো বন্ধু এবং ভাইয়ের মতো। তো তার কথা শুনে প্রথমে মনে হয় যে সে হয়তো জায়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। তখন জায়া তাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন? গুঞ্জন তখন বলে আমি প্রিন্টিং এর কাজ করি। এই এলাকার বিয়ের কার্ড থেকে এমএল এর পোস্টার সহ সব আমিই প্রিন্ট করে দেই। আর গুঞ্জনও তখন জায়ার সাথে কথা বলে বুঝতে পারে জায়া বেশ শিক্ষিত, তাই সে তাকে জিজ্ঞেস করে তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? জায়া জানায় মাধ্যমিক পাশ করেছি। তারা কথা বলছিল তখনই দীপকের বাবা সেখানে আসে আর বলে যে ক্ষেতে কীটনাশক দিতে হবে। তখন জায়া তাদেরকে বলে যে ক্ষেতে কীটনাশক দিলে পোকার সাথে সাথে সব ফসলেরও গুণগত মান পড়ে যাবে। তারা তখন জায়াকে বলে যে পোকামাকড় তো সব ফসল নষ্ট করে ফেলছে, তাহলে কীটনাশক দেওয়া ছাড়া আমরা আর কি করতে পারি? তখন জায়া তাদের একটা বুদ্ধি দেয়। সে তাদেরকে বলে যে পোকামাকড় হলুদ রঙের দিকে বেশি আকৃষ্ট হয়, তাই ক্ষেতের একটু উপরে কিছু টিনের ক্যানে হলুদ রং করে তার উপর আঠা লাগিয়ে রেখে দিতে হবে। ফলে সব পোকা ওই হলুদ রঙের দিকে ছুটে আঠায় আটকে যাবে, আর ফসলেরও কোনো ক্ষতি হবে না, এর গুণগত মান বজায় থাকবে। সবাই তখন জায়ার বুদ্ধি শুনে অনেক অবাক হয় যে গ্রামের একটা মেয়ে এত কিছু কিভাবে জানতে পারে। পুনাম তখন জায়াকে জিজ্ঞেস করে যে তুমি এত কিছু কোথা থেকে শিখলে? তখন জায়া তাকে বলে যে আসলে আমার বাবার অনেক বড় বড় ক্ষেত ছিল, আমিও আমার বাবার সাথে এগুলোই করতাম, সেখান থেকেই টুকটাক জিনিস শিখেছি। এরপরে আমাদের দীপককে দেখানো হয়। সে তাদের এমএলএ সাহেবের কাছে আসে। সেখানে সে এমএলএ সাহেবকে বলে যে তাকে সাহায্য করার জন্য। তো এমএলএ সাহেব তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার? তখন দীপক তাকে বলে যে আমার বউ হারিয়ে গেছে। এমএলএ সাহেব এখানে তার নির্বাচনী প্রচারণার জন্য এসেছিলেন, তাই সে দীপককে নিয়ে মঞ্চে সবাইকে বলতে লাগে যে বিপক্ষ দলের লোকেরা আমার বন্ধুর বউকে কিডন্যাপ করেছে, আমরা তাদেরকে ছাড়বো না। আসলে এখানে সবাই যার যার স্বার্থ নিয়ে আছে, কিন্তু দীপক তো কিছুই বুঝতে পারে না যে এমএলএ সাহেব এগুলো কি বলছে। যাই হোক, তো এরপরে জায়া যখন তার ঘরে আসে তখন সে দেখে যে বাবলু তার মোবাইলটা নিয়ে বসে আছে। তখন সে তাড়াতাড়ি করে বাবলুর হাত থেকে তার মোবাইলটা নিয়ে নেয়। সে একটু ঘাবড়েও যায় যদি কেউ জেনে যেত। বাবলু তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এটি কেন লুকিয়ে রেখেছো? জায়া তখন তাকে বলে যে কোথায়, আমি তো এটা লুকিয়ে রাখিনি। বাবলু তখন তাকে বলে কেন, কোনো কিছু বালিশের নিচে রাখলে তো সেটাকে লুকিয়ে রাখাই বলে। আমার মাও তো টাকা পয়সা, বাবার ছবি, এই সব কিছু বালিশের নিচেই লুকিয়ে রাখে। তো জায়া তখন বাবলুকে গেম খেলা দেখায় আর তাকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এই কথা কাউকে বলবে না, তাহলে আমি তোমাকে এই মোবাইলে গেম খেলতে দিব, ঠিক আছে? তখন বাবলুও জায়ার কথাতে রাজি হয়ে যায়।
এরপর আমাদের ফুলকে দেখানো হয় সে মাঞ্জু মাসির দোকানেই কাজ করছিল। মাঞ্জু মাসিকে আত্মনির্ভর হতে দেখে ফুলও সিদ্ধান্ত নেয় যে সেও বাড়ি ফিরে কোনো না কোনো কাজ করে তার সংসারে সাহায্য করবে, সেও আত্মনির্ভর হবে। মাঞ্জু মাসি ফুলের কথা শুনে অনেক খুশি হয়। এদিকে দীপক এখনো ফুলের জন্যই অপেক্ষা করছিল, সে ফুলকে অনেক মিস করছিল। তো রাতের বেলায় জায়া দীপকের মায়ের বানানো খাবার খায় আর তার অনেক প্রশংসা করে। তখন দীপকের মা বলে, খাবার খেয়ে প্রশংসা করতে আছে নাকি? এই কথা শুনে পুনাম আর জায়া দুজনেই হাসতে থাকে। আর পুনামকে এতদিন পর হাসতে দেখে তার শাশুড়িও বেশ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে যে যখন তাদের বৌমা ফুল আসবে তার সাথেও যেন পুনামের এমনই বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলে সবকিছুই অনেক ভালো হবে। তো এরপরই জায়া পুনামের কাছে একটা ছবি দেখতে পায় যেটা ছিল তার স্বামীর ছবি, আর এটা সে নিজের হাতে এঁকেছিল। এটা দেখে তো জায়া খুবই অবাক হয় যে পুনাম এত সুন্দর ছবি আঁকে, কিন্তু পুনাম তাকে বলে, তুমি আবার এ কথা কাউকে বলো না কিন্তু। তো এরপর দেখা যায় জায়া পুনামকে একটি ছবি আঁকতে বলে। তো এরপরে দীপককে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। ফুলের কষ্টে সে এখন মদ খাওয়াও শুরু করেছে। তখন তার বন্ধু তাকে বলে যে আর কতদিন এভাবে থাকবি, ফুলের আশা ছেড়ে দে আর জায়াকে বিয়ে করে নে, সেটাই তোর জন্য ভালো হবে। তখন দীপক এই কথা শুনে খুব রেগে যায় আর সেখানে তার বন্ধুর সাথে তার এই নিয়ে মারামারি লেগে যায়। তো রাতের বেলায় দেখা যায় জায়া যখন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল তখনই সেখানে দীপক চলে আসে। আসলে সে মাতাল হয়ে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ির একটু সামনে এসেই সে পড়ে যায়। তাই জায়া দীপককে ঘরে নিয়ে আসে। এর পরের দিন জায়া গুঞ্জনকে একটি ছবি দেয়। এরপরে তারা একসাথে কোথাও যায়। এদিকে মানোহার বাবুর কাছে একটি ফ্যাক্স আসে যেটিতে জায়ার ছবি ছিল, আর জায়ার ছবি দেখে তার সন্দেহ দূর হয়, কারণ পুষ্পাই হলো জায়া, কারণ সে কোনো না কোনো ভাবে জায়ার চেহারা দেখে নিয়েছিল আর এই ছবির সাথে সে ঠিকই মিলিয়ে ফেলে তাকে। এরপর সে ওই পাটিয়ালা থানার পুলিশ অফিসারকে ফোন করে আর তাকে জানিয়ে দেয় জায়াকে পাওয়া গেছে। এরপরে সে জায়াকে গ্রেফতার করতে আসে, কারণ তার আগে থেকেই জায়াকে সন্দেহ হচ্ছিল। তার উপর নাম ঠিকানা সব সে পাল্টে ফেলেছে আর কোনো একজনকে টাকাও পাঠিয়েছে সে। যাই হোক, তো দীপক যখন বাড়ি আসে তখন সে দেখতে পায় বাড়িতে পুলিশ এসেছে। দীপক একটু অবাক হয়ে মানোহার বাবুকে জিজ্ঞেস করে যে কি হয়েছে এখানে। তখন মানোহার বাবু তাকে বলে যে ইনি পুষ্পা রানী নয়, এনার নাম জায়া দেবী। প্রদীপের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর ইনি সব গহনা নিয়ে পালিয়েছেন, চুরি করাই এনার পেশা। তখন জায়া তাদেরকে বলে আমি চোর না। মানোহার বাবু তাকে বলে যে তাহলে গহনা বিক্রি করে হেমা ত্রিপাঠীকে 25,000 টাকা কেন পাঠিয়েছেন? লেডি কনস্টেবল তখন জায়ার ব্যাগ চেক করে আর সেখানে সে একটা ফোন পায়। দীপক তখন তাকে বলে যে আপনার কাছে ফোন ছিল, তাহলে আপনি আপনার বাড়ির লোকদের কেন জানাননি? মানোহার বাবু তখন বলে ইনি তো সব মিথ্যা বলেছেন, চুরির পরে জায়া দেবী আপনাদের এখানে লুকিয়ে আছে। এরপর তারা জায়াকে জোর করেই গ্রেফতার করে নিয়ে যায়। গুঞ্জন বাড়ি এসে দীপককে বলে এসব কি শুনছি, পুষ্পাকে নাকি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তখন দীপক বলে যে ওর নাম জায়া আর সে নাকি ফুলকে কিডন্যাপ করেছে। তখন গুঞ্জন তাকে বলে যে সে কেন কিডন্যাপ করবে, সে তো ফুলকে খোঁজার চেষ্টা করছে। এরপরে গুঞ্জন তাকে একটা পোস্টার দেখায় যেখানে পুনাম ফুলের ছবি এঁকেছে। জায়া এই পোস্টারটি বানিয়ে গুঞ্জনকে দিয়েছে এটা ছড়িয়ে দেওয়ার জন্য। এই দেখে দীপক অনেক অবাক হয়ে যায়। এদিকে মাঞ্জু মাসিরাও সেই পোস্টার পায়। তখন তারা দেখে যে এটা তো ফুলের ছবি। তারা সেটি দেখে অনেক খুশি হয় আর সেখানে গ্রামের নাম লেখা ছিল আর একটা ফোন নাম্বারও দেওয়া ছিল। এই ফোন নাম্বারটি আসলে জায়ার, সেই এটি দিয়েছিল যদি কেউ ফুলকে খুঁজে পায় তাহলে তাকে কল করবে। কিন্তু যেহেতু জায়ার ফোন পুলিশের কাছে, তাই এই নাম্বারে ফোন করে তারা কাউকেই পায় না। তখন স্টেশন মাস্টার ফুলকে বলে দেয় এই গ্রামটি পাশেই আছে, তোমাকে ট্রেনে তুলে দিচ্ছি, তুমি 9 নম্বর স্টেশনে নামবে। ফুল তখন সবার কাছ থেকে বিদায় নেয়। এতদিনে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তাই তারা সবাই একটু ইমোশনাল হয়ে যায়। এদিকে দীপকও সেই পোস্টার নিয়ে পুলিশের কাছে আসে। এরপর এখানে জায়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জায়া তাদেরকে বলে যে সে আসলে কৃষি বিজ্ঞানে পড়তে চেয়েছিল, এজন্য দেহরাদুন কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল। সেখানে সে সবার মধ্যে প্রথম হয়, কিন্তু তার বাড়ির লোক তাকে পড়তে দিতে চাইতো না, তাই তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আর বিয়ের দিন সে জানতে পেরেছে যে তার স্বামী আগেও একটি বিয়ে করেছিল আর তার বাচ্চা না হয় তাকে সে পুড়িয়ে মেরে ফেলেছে। আর পণের টাকা কিছু কম দেওয়াতে তার সেই স্বামী তার বাবা মার সাথেও খারাপ ব্যবহার করেছে। কিন্তু এত কিছুর পরও আমি আমার ভাগ্যকে মেনে নেই। কিন্তু দীপক যেদিন আমাকে নিয়ে ট্রেন থেকে চলে আসলো তখন আমি আর এই সুযোগটা হাতছাড়া করলাম না। আর আমি হেমা ত্রিপাঠীকে যে টাকা পাঠিয়েছি সেই টাকা আমার কলেজের অ্যাডমিশন ফিস।
আর আমি কয়দিন পর সেখানেই চলে যেতে চেয়েছিলাম। আর এখানে দীপাককে দেখে মনে হলো যে আমার ওকে সাহায্য করা দরকার, তাই এভাবেই সাহায্য করার চেষ্টা করেছি। তখন তারা যার সেই মোবাইলটা দেখে যেখানে অনেকগুলো মিসড কল উঠেছিল। তার মানে কেউ ফুলের সন্ধান পেয়ে কল করেছিল নিশ্চয়ই। তাই সেখানে কল করলে তারা জানতে পারে ফুল মূর্তি স্টেশনে ছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে তারা আর কিছুই শুনতে পারে না। তখন দীপাক বেরিয়ে পড়ে ফুলকে খুঁজতে। জায়া যেতে চাইলে মানোহার তাকে আটকে রাখে। তখন জায়া তাকে রিকোয়েস্ট করে যে আপনি আমার সব গহনা নিয়ে নিন, কিন্তু তাও আমাকে ওই লোকের কাছে তুলে দিবেন না। তখন মানোহার বাবু বলে এই কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আমার কিছুই করার নেই। এরপর সে প্রদীপকে ফোন করে এই থানায় ডাকে। প্রদীপ এসেই জায়াকে সবার সামনে চড় মারে আর বলে যে তুই বাড়ি চল, তারপরে তোর গায়ের ছাল তুলবো। এরপর সে যখন তাকে নিয়ে যেতে লাগে মানোহার বাবু তাকে থামতে বলে। সে প্রদীপকে বলে যে আপনি কমপ্লেন করেছেন আর আমরা খুঁজে দিয়েছি, এখন কেস ক্লোজ। কিন্তু এখন ব্যাপারটা হলো এই যে জায়া দেবী আপনার সাথে থাকতে চান কিনা। সে যেহেতু সাবালিকা তাই আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আর থানার মধ্যে আপনি তার গায়ে হাত তুলেছেন, তার উপর যৌতুকের কথাও বলেছেন। আপনার কত বড় শাস্তি হতে পারে আপনি জানেন? প্রদীপ তখন পুলিশকেও হুমকি ধামকি দেয়। মানোহার বাবু তখন রেগে গিয়ে বলে অন ডিউটি পুলিশ অফিসারকে ধমকাচ্ছিস? এর আগেও তো একটা খুন করেছিস, তোর কত বড় শাস্তি হবে জানিস? তাই এখনই এখান থেকে চলে যা, আর এরপরে কোনোদিন জায়া দেবীকে হয়রানি করবি না, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। প্রদীপ এরপর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। জায়া তখন তার মঙ্গলসূত্র শ্বশুরবাড়ি থেকে দেওয়া চুড়ি মানোহার বাবুকে দিয়ে দেয়। মানোহার বাবুও তখন জায়ার সব গহনা ফেরত দেয়। এখন হয়তো সে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। এদিকে স্টেশনে ফুলকে না পেয়ে দীপাক মূর্তি স্টেশনে যাওয়ার পরিকল্পনা করছিল। তখনই ফুল তাকে ডাক দেয়। দীপাক তো ফুলকে দেখে অনেক খুশি হয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে তারা বাড়ি ফিরে আসে। জায়া এবার পড়ালেখার জন্য দেহরাদুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীপকের বাড়ির সবাই তখন জায়াকে বিদায় দেয়। ফুলও জায়াকে জড়িয়ে ধরে, কারণ তার জন্যই ফুল আজ এখানে ফিরে আসতে পেরেছে। দীপকের বাড়ির সবাই জায়াকে আবারও এখানে আসতে বলে, কারণ এই কয়দিনে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।